সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। অনেকদিন তোমাদের সাথে অনলাইনে ক্লাস হয় না, সশরীরে তো ক্লাস হচ্ছেই না। এটা আমরা খুব মিস করি, কিন্তু তারপরেও প্রকৃতির কাছে আমরা বড় অসহায়, কিছু করার নেই। তা আজকে আমি এমএ শেষ পর্বের শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আর তাদের আমি যে বিষয়টি পড়াচ্ছিলাম সেটি হলো বাংলা কবিতা 1। এখানে আমরা পড়ছিলাম নজরুল কাব্য। নজরুল কাব্য পড়তে যেয়ে আমরা নজরুলের যে জীবন দর্শন, নজরুলের রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক যে তার দর্শন, এগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেকটাই জেনেছি, বুঝেছি যে যেখানেই তিনি কি দেখবেন, অনিয়ম দেখবেন, সেখানে তিনি কি করবেন, বিদ্রোহ করবেন। এই সিন্ধু হিন্দোল কাব্যে আমরা যে একটি কবিতা পড়েছি, যে কয়েকটি কবিতা পড়েছি, মূলত সবই প্রেমের কাব্য, দুই একটি ছাড়া। তার ভিতরে একটি কবিতা কিন্তু আমরা পড়েছি, দারিদ্র। সেখানে আমরা দেখেছি যে দারিদ্র কীভাবে কবিকে মহান করেছেন, সেই বিষয়টি সম্পর্কে, দারিদ্রের কারণে তার কি হয়েছে এবং কোন প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছিল সেটিও আমরা বিস্তারিত বলেছিলাম। এটি মূলত প্রেমের যে কাব্য সিন্ধু হিন্দোল, আর কবি সিন্ধু দেখার যে আনন্দ, এবং আমরা এটাও জেনেছিলাম যে এই কাব্যটির যে 3টি কবিতা, সিন্ধু হিন্দোল, গোপন প্রিয়া এবং অনামিকা, এটি কোথায় লেখা হয়েছিল, কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল সেটিও কিন্তু আমরা বলেছিলাম। এই যে কবিতাটি আজকে আমরা পড়ব, এটিও একটি প্রেমের কবিতা, একটি স্মরণীয় প্রেমের কবিতার কথা বলা হচ্ছে। এটি হচ্ছে গোপন প্রিয়া। আচ্ছা, সিন্ধু হিন্দোল কাব্যের মূল ভাব প্রেম বিরহ, গোপন প্রিয়া, যাকে কবি সামনে আনতে চায়নি। নামটা শুনলেই এরকম কিছু মনে হয়। কবির আলোচ্য কবিতায় সেই প্রেমে বিরহর ভাবই প্রকাশিত। সিন্ধু হিন্দোল কাব্যের মূল ভাবই কিন্তু আসলে প্রেম ও বিরহ। আচ্ছা, এই কবির আলোচ্য কবিতায় সেই প্রেম বিরহের ভাব প্রকাশিত। অনামিকা কবিতায় নজরুল ইসলামের রোমান্টিক কবি মানুষের যে চির অতৃপ্ত প্রকাশ ঘটেছে, গোপন প্রিয়া কবিতায় তা অনুপস্থিত নয়। অনামিকা কবিতায় নজরুলের কি হয়েছে, রোমান্টিক কবি মানুষের কি হয়েছে, চির অতৃপ্ত প্রকাশ ঘটেছে। কবি আসলে কি চান, কবি সশরীরে বা তার প্রিয়ার সাথে যে মিলন, সেটি তিনি কামনা করেন। আবার এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সে কিন্তু বৃহতেই, গোপন প্রিয়া যেটি, সেটি কিন্তু সে বৃহতেও অনেক সন্তুষ্ট, এবং এই বিরহর কারণে তার যে কষ্ট এবং সেখান থেকে যে কাব্যচর্চা হবে সেগুলো কথা তিনি বলেছেন। প্রেমের কবিতা হিসাবে কবিতাটি আমাদের মনে অনেকটাই দাগ কাটবে, এটি একটি বিষয়। কবির যে প্রিয়া, তিনি আসলে কি অলভ্য, অধরা। সবসময় আমরা দেখেছি যে অধরা, আগের বিষয়ে আমরা দেখেছিলাম, সম্বোধন করেছেন প্রিয়াকে কিভাবে। এখানে কিন্তু ওরকম কিছু নাই, কিন্তু এখানে খুব কাছাকাছি, কিন্তু কেউ কারো দেখে না, এরকম একটি বিষয়। এবং সামনেও যে আনতে চেয়েছেন সেরকমও কোনো বিষয় নেই, স্বপ্নে পেতে চেয়েছেন। ফলে কবি তার প্রিয়াকে বাস্তব জগতে পাননি। কবি আর কবি প্রিয়ার মধ্যে সময়ের বিস্তর ব্যবধান। কবি আর কবি প্রিয়ার মধ্যে কি সময়ের বিস্তর ব্যবধান। বিরহলোকের এপার ওপার কবি আর কবি প্রিয়ার অবস্থা। বিরহলোকের, বিরহ একজন আর একজনের জন্য যে বিরহ অনুভব করেন, সেই বিরহলোকের এপারে ওপারে কবি আর কবি প্রিয়ার অবস্থান। উভয়ের মধ্যে ব্যথার সাগর
বিচ্ছেদের অগম পারে উভয়ের অবস্থান, দুইজনের মধ্যে ব্যথার সাগর এবং বিচ্ছেদের মানে অগম পারে দুইজনের কি অবস্থান সে কথাটাও বলা হচ্ছে। না পাওয়ার বেদনায় কবির ভালোবাসার সমুদ্র উদ্বেল হয়ে ওঠে। যখন মানুষ কিছু পেতে চায়, কিছু পায় না, তখন কিন্তু মানুষের ভিতরে কি হয়, মানে না পাওয়ার যে বেদনা সেটি সমুদ্রের উদ্বেল হয়ে ওঠার মতো তার সাথে তুলনা করেছেন। আমরা জানি যে রোমান্টিকতার সংজ্ঞা দেওয়া সম্ভব হয় না, মানে এক কথায় রোমান্টিকতার সংজ্ঞা হয় না, অনেক অনেক সংজ্ঞা হয়, এক একজনের কাছে রোমান্টিকতার সংজ্ঞা এক এক রকম। একটি সংজ্ঞা যেমন যে জিনিস পাওয়া যায় না তার প্রতি মানুষের মানে একটি যে আকর্ষণ, একটা যে আকর্ষণ, এটিও কিন্তু এক ধরনের রোমান্টিকতা। তা কবির কাছে কবি প্রিয়া ছায়াতরু, সে কবিকে কি করে, হাতছানি দেয়। কবির কাছে কবি প্রিয়া কি ছায়াতরু, ছায়াতরুর সাথে তুলনা করেছেন এবং সে কি করে, সে হচ্ছে কবিকে হাতছানি দেয়। কবি হচ্ছে তৃষ্ণার্ত মরুভূমি, কবি কি তৃষ্ণার্ত মরুভূমি। আমরা যখন মানে কোনো রোদের ভিতরে কোথাও বের হই, খুব কষ্ট হয় আমাদের হাঁটতে, তখন কিন্তু আমরা মনে করি যে কোথাও একটু ছায়া পেলে একটু বিশ্রাম নেব, একটু পানি খাবো। ঠিক সেরকম কবি হচ্ছে তৃষ্ণার্ত মরুভূমির সাথে কবি নিজেকে তুলনা করেছেন। এবং যে এখানে যে কিসের জন্য সে তৃষ্ণার্ত, সে হচ্ছে প্রিয়ার পরম ললিত মধুর স্পর্শ লাভের জন্য সে তৃষ্ণার্ত। সেই লাভ, সেই ইয়েটা তিনি পান নাই, সেই স্পর্শটা তিনি পাননি। মনে হয় যে কবিকে হাতছানি দেয়, হ্যাঁ, কিন্তু তিনি তারপরও পাননি। তাদের ভিতরে আসলে কি বাধার পাথার, সেটা বলা হচ্ছে। আমি এপার তুমি ওপার, মধ্য কাঁধে বাধার পাথার, ওপার হতে ছায়াতরু দাও তুমি হাতছানি, আমি মরু পাইনে তোমার ছায়ার ছোঁয়াখানি, তোমার ছায়ার ছোঁয়াখানি আমি পাই না। আমি মরুভূমি, আমি তৃষ্ণার্ত, কিন্তু আমি কি পাই না, তোমার ছোঁয়া পাইনি। কবি আর তার প্রিয়া নাম শোনা দুই বন্ধু, সাক্ষাতে তাদের পরিচয় হয়নি আজও পর্যন্ত, কিন্তু কেউ কাউকে দেখেনি। ফলে প্রিয়াকে পাওয়ার জন্য কবির মনে আশার ক্রন্দন, আর কবি প্রিয়ার অন্তরে আশার শীতল প্রবাহ, আশার শীতল প্রবাহ। বাদল বাতাসের ঢেউ তার প্রিয়ার পদতলে আশ্রে পড়ে। বাদল বাতাসের ঢেউ কি হয়, তার প্রিয়ার পদতলে আশ্রে পড়ে, কিন্তু তার জন্য নেই ঢেউয়ের তোলায় কবি প্রিয়ার কুলক্ষণ হয়নি। কিন্তু তার জন্য এই যে ঢেউয়ের তোলায় কবি প্রিয়ার কোনো কুলক্ষণ হয়নি, সেটি কিন্তু একটি বিষয়। কিন্তু কবির কি হয়েছে, কুলক্ষয় হয়েছে। কবির প্রিয়ার কোনো স্পর্শ হয়নি, যে বাদল বাতাসের ঢেউ তার প্রিয়ার পদতলে আশ্রে পড়ছে, সে কারণে তার কিন্তু কোনো কুল ক্ষয় হয়নি বা ক্ষতি হয়নি। যা কিছু ক্ষয় হয়েছে, কার হয়েছে, কবির হয়েছে। নাম শোনা দুই বন্ধু মোরা, হয়নি পরিচয়, আমার বুকে কাঁদছে আশা, তোমার বুকে ভয়। হ্যাঁ, আমার বুকে, কবির বুকে হচ্ছে কাঁদছে আশা, কিন্তু তোমার বুকে ভয়। এপারি ঢেউ বাদল বায়ে আশ্রে পড়ে তোমার পায়ে, আমার ঢের দোলায়, হ্যাঁ, করলো না কুল ক্ষয়। মানে কবি যে তার প্রিয়ার সাথে দেখা হওয়ার পরে তার যে কুল ক্ষয় হবে, সেই কুল ক্ষয়টা কবি তার প্রিয়ার আর হলো না। কুল ভেঙেছে আমার ধারে, তোমার ধারে নয়। খালি মানে সেই হচ্ছে খালি কি করে কষ্ট পায়, তার কুল ভেঙেছে, সেটি তার মনে হয়। তারপরে আমরা দেখি এজন্য কবির বেদনা হতো, আশাহত মানসিকতার অনন্ত আকুল বেদনা আরতির প্রকাশ। বেদনা হতো, আশাহত মানসিকতা। কবি যাচ্ছে তার প্রিয়ার সাথে দেখা করতে, কিন্তু পাচ্ছে না। বেশ কিছুদিন চেনা জানা হলেও কেউ কাউকে যথার্থভাবে অন্তরঙ্গভাবে চেনার মতামত বা বিনিময়ের অবকাশ পায়নি। কবি নিজেকে কিসের সাথে তুলনা করেছেন,
গানের পাখির সাথে কবি নিজেকে তুলনা করেছিলেন। তিনি বলছেন, গানের পাখি মনে করে ভেবেছেন, গানের পাখি বসেছিলেন দুদিন শাখার পর, একটা শাখার উপরে দুদিন বসেছিলেন একটি গানের পাখি, তারপরে সেখান থেকে সে উড়ে যায়, তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। তেমনি গান শেষ হলেও কবিও চলে যাবেন দূর দূরান্তে, তার কোনো খোঁজ পাওয়া যাবে না। পাখি না থাকলে পাখি গানের স্বর মাধুর্য বিরাজিত থাকে, তেমনি কবির অনুপস্থিতিতেও কবির কণ্ঠস্বর সুর ধ্বনিত হবে। আর কবি প্রিয়াকে অনন্ত ব্যথার বালুচরে ক্রন্দিত জীবন যাপন করতে হবে। কবি এখন কি করছেন? সে তার প্রিয়াকে খুঁজে বেড়াচ্ছেন, গান গাচ্ছেন, কিন্তু গান ফেলে কবি চলে যাবে। কিন্তু এই যে চলে যাওয়ার পরে কবি প্রিয়ার মনে কি হয়ে যাবে? একটা দাগ কেটে যাবে, সে কষ্ট পাবে, সারা জীবন তার ব্যথার বালুচরে ক্রন্দিত জীবন যাপন করতে হয়। সেই পাখির সাথে তুলনা করলেন। পাখি যদি কোনো ডাক দেয় তা সেরকম কি হয়, কু 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 ধ্বনি তুলে কখনো, কিন্তু সেই ধ্বনি যখন মিলিয়ে যায় মাঝে মাঝে কিন্তু আমরা সেই শব্দ শুনতে পাই। সেটি একটি বিষয়। পাখি তখন থাকবে না কো, থাকবে পাখি, উড়বো আমি, কাঁদবে ব্যথার বালু চর। চির রোমান্টিক ইসলাম মনে করেছেন কবি প্রিয়ার জীবন তটে আশার প্রাপ্তির ধন উচ্চারণ করবে। অজানিতা তিনি মনে করেন তাদের পারস্পরিক ভাব বিনিময়ে কারোর কাছে প্রকাশিত হবে না। কবি ভেবেছেন তাতে উঠতে গিয়ে কবির পালক খসে পড়ে তাহলেও কি হবে না? তবে প্রিয়জনতা তুলে নিয়ে খোপায় গুজে দেই কবির একান্ত বাসনায় যে কবি প্রিয়জনতাকে জীবনের সামান্য স্থান দেন, প্রেমের অনুরাগে কি করেন? তাকে সিক্ত করেন। চির রোমান্টিক কবি নজরুল ইসলাম, আমরা বলেছিলাম যে যৌবনের যে ধর্ম সেটি হচ্ছে প্রেম ও দ্রোহ, দুটি কাজী নজরুল ইসলামের মধ্যে ছিল। তেমনি এখানে আরও যে বিষয়, তাকে চির রোমান্টিক কবি বলা হচ্ছে। তিনি শুধু বিদ্রোহের কবিতা লেখেন নাই, বিদ্রোহী যে তার কবিতা সেখানেও কিন্তু আমরা দেখেছি প্রেমের সুর, যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশিরি মোমো আর এক হাতে রণতুর্য, সে কথা বলা হচ্ছে। সেরকম এখানেও সেজন্য রবীন্দ্রনাথকে চির রোমান্টিক বলা হচ্ছে। চির রোমান্টিক কবি নজরুল ইসলাম মনে করেন কবি প্রিয়ার জীবন তটে আশ্রে পড়ে আশার প্রাপ্তির ধ্বনি উচ্চারণ করবে। কবি প্রিয়া অজানিত তিনি মনে করেন তাদের উভয়ের এই পারস্পরিক ভাব বিনিময়ের মধ্য দিয়ে কারোর কাছে প্রকাশিত হবে না। এরকম একটি বিষয় যে এই যে তাদের ভিতরে যে পারস্পরিক ভাব বিনিময় হবে, এটি আসলে কি হবে না, কেউ জানতে পারবে না। এবং তিনি আরও কি বলছেন, কবি নিজেকে কিসের সাথে তুলনা করেছেন? নিজেকে পাখির সাথে তুলনা করেছেন। পাখির পাখা থেকে যদি পালক পড়ে যায়, তবে প্রিয়জনতা তুলে নেয় কবির একান্ত বাসনা। এই যে কবি প্রিয়জনতাকে জীবনের সামান্য স্থান দেন, প্রেমের অনুরাগে তাকে সিক্ত করেন, সেই কথাটা বলা হয়েছে। বনের কেতকী যেমন বর্ষা ঝরা প্রাতে ভূমিতে ঝরে পড়ে, তেমনি প্রিয়াও একাকিনী মনের মধ্য কি করে? প্রেমিককে একবার স্মরণ করবে, এও কবির একান্ত কামনা। কবির চিরন্তন আশা নিশীথ রাতে কল্পনাতে প্রিয়া কবিকে চুম্বন দান করেন। স্বপ্ন বরিশনে মেঘের সঙ্গে চাতকীর মতো কেঁদে উঠবে। এই সমস্ত প্রশ্ন কবি চিত্তকে আকুল করে তুলেছে। কবির কাছে কবি প্রিয়া বনের কেতকী চাতক রূপে প্রতিভাত হয়েছে। চাতকী যেমন তৃষ্ণায় আকুল হয়ে জলের জন্য ক্রন্দন করে, চাতকী কি করে?
যেমন তৃষ্ণার আকুল হয়ে জলের জন্য ক্রন্দন করেন, আমরা মাঝে মাঝে চাতকীর ক্রন্দন শুনতে চাই, তেমনি কবি প্রিয়াও তার প্রেমিকের জন্য আকুল বেদনায় ক্রন্দন পরায়ণা হবে। মেঘের সঙ্গে কাঁদবে তুমি আমার চাতকী, মেঘের সঙ্গে কাঁদবে তুমি আমার। বিচ্ছেদ হলে কবি তো কষ্ট পাবেই, হ্যাঁ, কবি কষ্ট পাবে, কিন্তু কবির প্রিয়া যে কষ্ট পাবে না এমনটি উনি ভাবছেন না। উনি ভাবছেন যে কবির যে প্রিয়া তিনিও কষ্ট পাবেন, কিভাবে কষ্ট পাবেন তা সেটিও কিন্তু তিনি তুলনা করেছেন মেঘের সঙ্গে কাঁদবে তুমি আমার চাতকী। এবং কবি তার প্রিয়াকে চাতকী হিসাবে দেখেছেন। নজরুল ইসলামের যে প্রিয়া সে আসলে কি দুরস্থিতা, অধরা, অপাওয়া, যেহেতু তার অবস্থান, সেজন্য কবি আজ পর্যন্ত তাকে পাননি। কবিচিত্ত আজ কি হয়েছে, বেদনার ক্রন্দনে অস্থির। কবিতার প্রেমের কুল পাননি বলেই কবির অন্তর সমুদ্রে বিরহের ঢেউয়ের দোলা। প্রিয়া কাছে এলে কবির বাঁশি থেমে যেত। প্রিয়া যদি তার কাছে আসতো কি হতো, কবির বাঁশি থেমে যেত। কিন্তু কবির বাঁশি কিন্তু থামছে না। কবির প্রিয়া অলভ্য বলেই কবির মনে সুর মুছছে না। এই যে কবির সাথে কবির যে প্রিয়া তার দেখা হচ্ছে না, এজন্যই কিন্তু কবির হৃদয়ের অন্তরে হাহাকার। এই হাহাকার, এই শূন্যতা কবিকে শুধু রিক্ত করেছে তা না, রিক্তর সাথে সাথে অন্য কিছু কিন্তু সম্ভব হয়েছে। সেটিকে কবি তুলনা করেছেন এভাবে, কিসের সাথে? যেমন বাঁশের ভিতরে কি হয়, ফাঁকা থাকে, সেই বাঁশ দিয়ে কি করা হয়, বাঁশি বানানো হয়। এই বাঁশ দিয়ে যে বাঁশি বানানো হচ্ছে, সেই বাঁশি থেকে কি হচ্ছে, নানা ধরনের বোল শুনতে পাই আমরা। হ্যাঁ, এই কবির অন্তর যদি ফাঁকা থাকে সেখান থেকেও কিন্তু আমরা কি শুনতে পাবো, বিভিন্ন ধরনের সৃষ্টিকর্ম পাবো। এটি আমাদের যে বিষয়, এটির সাথে কবি তুলনা করেছেন যে বাঁশির যেমন নানা বোল শুনতে পাওয়া যায়, এটি আমরা শেষে দেখব। কবিচিত্ত বেদনার ক্রন্দনে অস্থির, হ্যাঁ, তিনি তার অন্তরে যে সমুদ্রের যে বিরহ ঢেউয়ের দোলা, সেটি প্রিয়া কাছে এলে কি হতো, থেমে যেত। কিন্তু কবির বাঁশি থেমে যেত। কবির কান্না, সমুদ্রের কান্নার সাথে কবির কান্নার কেউ তুলনা করা হচ্ছে। সমুদ্রকে অনেকভাবে চিহ্নিত করা, আসলে সমুদ্রের বর্ণনার তো কোনো সীমা নেই। যে যেভাবে তাকে মিলাই, তার নিজস্ব চিন্তা চেতনা বা নিজস্ব পরিবেশ প্রতিবেশের সাথে ঠিক সেরকম হয়তো মনে কল্পনা করা হয়। এরকম একটি বিষয়, আসলে প্রকৃতির যে সৌন্দর্য, সেটির আসলে সেই রহস্যর কোনো শেষ নেই। সেটি আসলে একটি বিষয়। দূরের প্রিয়া, কিসের কথা বলছে? দূরের প্রিয়া আমরা দেখছি বাধার পাথার দেখেছিলাম আগে। দূরের প্রিয়া পায়নি তোমায় তাই কাঁদন রোল। প্রিয়া তোমাকে কি হয়নি, পায়নি তোমায় তাই এই কাঁদন রোল। কুল মেলে না তাই দরিয়ায় উঠতেছে ঢেউ দোল। কুল মেলে না তাই কি উঠতেছে, দরিয়ায় উঠতেছে ঢেউ দোলা। সমুদ্রের যেমন ঢেউ ধর, তোমায় পেলে থামতো বাসি, আসতো মরণ সর্বনাশী। পায়নি কো ভাই ভরে আছে আমার বুকের খোল। হ্যাঁ, কি আছে যে পায়নি, সেই জন্য আমার বুকের খোলে ব্যথা ভরে আছে। বেনুর খেয়া শূন্য বলে উঠবে বাঁশির বোল। এই ব্যাখ্যাটি আমি আগে দিয়েছি। কবির প্রিয়া কবির হাতের কাছের বা সাথের সাথী নয়, তবে যতই সে দূরে থাকুক না কেন, কি হয়েছে, যতই সে দূরে থাকুক না কেন, প্রেমিকা তাই কবির কাছাকাছি থাকে। দূরে থেকেও কাছে, মনের মধ্যে নানা কল্পনায় সে আছে। সেরকম একটি বিষয় যে যত দূরেই থাকুক না সে কি আছে, কাছে আছে।
কাছাকাছি থাকে সে, ছায়ার সঙ্গে চাঁদনি রাতে মায়ের মতো বিরাজিত। তাই গোপনীয়তায় তার উপস্থিতি, সে যে থাকে না, ছায়ার সঙ্গে চাঁদনি রাতে মায়ের মতো সে বিরাজিত। কবির কাছাকাছি সে থাকে না, সে থাকে কিসের মতো? ছায়ার মতো থাকে, ছায়ার সঙ্গে থাকে, চাঁদনি রাতে মায়ের মতো সে বিচলিত হয়ে থাকে। তার যে উপস্থিতি সেটি অত্যন্ত গোপনীয়। কবিতার প্রেমিকাকে নানাভাবে সম্বোধন করে তার অনির্দিষ্ট রোমান্টিক মনের পরিচয় প্রদান করেছেন। সে কোথায় আছেন, কেমন আছেন, তার কথা কবি জানতে চান না। তিনি মনে করেন ভালোবাসার আনন্দে কবিচিত্ত জীবন পূর্ণ থাকুন। জাগ্রত অবস্থা অপেক্ষা প্রেম স্বপ্নের এই মোহময় ঘুমঘোর অনেক শ্রেয়। কবিতার প্রেমিকাকে নানাভাবে সম্বোধন করেছেন, নানাভাবে আমরা দেখেছি, আগেও দেখেছি, স্বপ্ন জাগানিয়া, তৃষ্ণা জাগানিয়া, নানাভাবে দেখেছি। কোথায় আছো, কেমন নেরানি, সে কাজ কি খোঁজ নাই বা জানি, মানে তুমি মনের রানী, তুমি কেমন আছো, কোথায় আছো সেটা আমার জানার দরকার নেই, তোমার কি আছে, ভালোবাসি এই আনন্দ আপনি আছি ভোর, তোমাকে ভালোবাসি এই আনন্দ নিয়েই আমি কি আছি, ভালো আছি, ভোর আছি, ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর। চায় না জাগা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর। কবি শুধু রোমান্টিক নন, তিনি দেহবিলাসীও বটে। তিনি ভাবেন শয়নকালে গভীর নিশীথে কবি প্রিয়াকে পাওয়ার জন্য তার বক্ষস্থল ব্যাকুল হবে। তিনি কি ভাবেন? শয়নকালে গভীর নিশীথে কবি প্রিয়াকে পাওয়ার জন্য কি করবেন? তার বক্ষস্থল ব্যাকুল হবে। এই কবিকে প্রিয়াকে পাওয়ার জন্য তার বক্ষস্থল যখন ব্যাকুল হবে, এটাও কিন্তু এক ধরনের শূন্যতা। তখন কবি কি করবেন? সেই যে বিষয়, যে কল্পনাতে আঁকবো তোমায় চাঁদ চুয়ানো মুখ, কল্পনাতে চাঁদ চুয়ানো মুখ আঁকবে, ঘুমের জায়গায় জড়িয়ে রবে সেই তো, ঘুমের জায়গায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ। হ্যাঁ, এই যে সে মানে ঘুমের জায়গার ভিতরে সে যে মনে মনে জড়িয়ে থাকবে, সেটি তার চরম সুখের কথা বলা হয়েছে। তারপরে কবি কি করবেন? কবি গান গাইবেন। তখন প্রেমিকা দূর থেকে গান শুনবেন। কিসের জন্য কবি গান গাইবেন? প্রেমিকার সাথে তার অভিমানে তিনি গান গাইবেন, এবং এই অভিমান তাকে কি করবে? গান গাইতে অনুপ্রাণিত করবেন। বলতেছে কবি নিজেকে যে শিল্পী আমি কবি, তুমি আমার আঁকা ছবি। কিসের সাথে বলা হচ্ছে? তুলনা করা হচ্ছে প্রেমিকাকে আঁকা ছবির সাথে। শিল্পী আমি কবি, তুমি আমার আঁকা ছবি, আমার লেখা কাব্য তুমি, আমার রচা গান। কবি কি করেছেন? কবি তার প্রেমাস্পদকে এইভাবে তুলনা করেছেন কিসের সাথে? ছবির সাথে, আঁকা ছবির সাথে, কাব্যের সাথে এবং গানের সাথে। এগুলোর মাধ্যমেই কিন্তু আসলে কবি তার প্রিয়াকে পাচ্ছে। চাইব না কেউ পরাণ ভরে করে যাব দান। প্রেমিকার বুকে প্রেমিকের জন্য, প্রেমিকার বুকে প্রেমিকের জন্য বুঝতে হবে, এবং বিরোহিণীর বুকে বিরোহীর জন্য। কি হয়? যে দুঃখ বেদনা, যে কষ্ট অনুভূত হয়, সেটার তল কিন্তু পাওয়া যায় না। তারা কিন্তু সেটি প্রকাশ করতে পারে না বা প্রকাশ করে না। সেটির তল পাওয়া খুব কষ্ট। এইটিকে কাজী নজরুল ইসলাম সমুদ্রের তল পাওয়া যেমন পাওয়া যায় না, ঠিক তার সাথে তুলনা করেছেন। তোমার বুকে স্থান কোথা গো হে দূর বিরোহীর, কাজ কি জেনে তলকে বাপাই অতল জলধীর। গোপন তুমি আসলে নেমে কাব্যে আমার প্রেমে, এই সে সুখে থাকবে বেঁচে, কাজ কি দেখে তীর।
দূরের পাখি গান গেয়ে যায়, নাই বাঁধিলাম নীড়। দূরের পাখি গান গেয়ে যায়, নীড় বাঁধার দরকার নেই বলে মনে করছেন। তোমার বুকে স্থান কোথা গো এ দূর বিরহীর, কাজ কি জেনে তলকে বাবাই অতল জলধীর। এই যে কবিতা আমরা পড়লাম যে সে কি নীড় বাঁধতে চায় না সেটা আমরা দেখলাম। তারপরে দেখো বিদায় যেদিন নেব সেদিন নাই বা পেলাম দান। বিদায় নেওয়ার কথা বলছে, মনে আমায় করবে না কো সেই তো মনে স্থান। তুমি যে আমার মনে করবে না সেই তো মনে স্থান। যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে, সেদিন প্রিয়ে ভোলার মাঝে উঠবে বেঁচে সেই তো আমার প্রাণ। তুমি যেদিন ভুলতে চাবে আমাকে, সেই ভোলার মাঝে আমার প্রাণটা কি উঠবে, জেগে উঠবে। তারপরে কি বলছে দেখো, প্রাণ বা পেলাম, নাইবা পেলাম চেয়ে গেলাম, গেয়ে গেলাম গান। নাইবা চাইলাম কিন্তু পেয়ে গেলাম, গেয়ে গেলাম গান। এবার আমরা দেখি যে প্রেম মানব বার্তা চিরন্তন। তৃষ্ণা হলো প্রেমাস্পদের সাথে মিলনের তৃষ্ণার যে নীতিটি তা তিনি চাননি। এই যে প্রেম মানবতা চিরন্তন তৃষ্ণা, সেই তৃষ্ণা কি হলো, তৃষ্ণা অনেকেই তৃষ্ণার্ত, কবি নিজেও নিজেকে মরুভূমির সাথে তুলনা করেছেন সে তৃষ্ণার্ত। কিন্তু এখানে এই গোপন ক্রিয়ায় আমরা দেখেছি যে তিনি মিল চাননি। আরেকটি যে বিষয় আমরা দেখি, তিনি দেহরূপের সঙ্গে নারীর যে দেহর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যই বর্ণনা করা হয় সাধারণত। কবি সাহিত্যিকরা নারীর দেহকে নানাভাবে উপস্থাপন করেছেন। আমরা লাইলির রূপের বর্ণনা দেখেছি, পদ্মাবতী রূপের বর্ণনা দেখেছি, সাহিত্যে এগুলো বর্ণনা করা হয়। প্রতিটি অঙ্গে চুলচেরা বিশ্লেষণ যে করা হয়। কিন্তু কাজী নজরুল ইসলামের এই যে বিষয়, সেটি আমরা দেখি যে তিনি দেহরূপের সঙ্গে নারীর অন্তর্জীবনকেও অর্থাৎ তার সমগ্র সত্তাকে প্রকাশ করেছেন। তার সমগ্র সত্তাকেও তিনি প্রকাশ করেছেন। প্রেমের পথে কি হলো, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রেমের পথে কি হয়, অবশ্যই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই প্রেমের পথে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এই প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে কিন্তু মানুষের মনে বিরহ তৈরি হয়, মানুষের মনে বিরহ তৈরি হয়। এবং এই বিরহ থেকেই কিন্তু কবি সাহিত্যিক যারা, তারা অনেক কিছু সৃষ্টির অনুপ্রেরণা পায়। তাই এখানে বলা হচ্ছে যে হারানোর কিছু ভয় নেই। সে যে একটি বিষয় যে সবসময় যে বাস্তবে পেতে হবে এরকম বিষয় নেই। আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে প্রেমের যে বিষয় সেটি মানুষকে কি করে, সেটি মানুষকে যে বোকা থাকে তাকে হয়তো সাহসী করে, আবার যে সাহসী থাকে তাকে হয়তো বোকা করে ফেলে। আবার অনেক সময় অনেকের ভিতরেই অনেক সৃজনশীল কিছু করার সৃষ্টির মানসিকতা তৈরি হয়, সেটি একটা বিষয়। এজন্য কবি এই যে বিরহ এটিকে সানন্দ চিত্তে গ্রহণ করেছেন। আমরা দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে বড় প্রেম শুধু কি করে না, কাছে রাখে না, দূরেও ঠেলে দেয়। তা আমরা আগে পড়েছি যে নজরুল ইসলাম রবীন্দ্রনাথের মতো কি করেন নাই, রবীন্দ্রনাথের মতো তিনি তার জীবন দেবতার রায়, তারপরে মানুষ সুন্দরীর কে মানে অরূপে যেটা সেটি ধরাছোঁয়ার বাইরে তাদের কল্পনা করেছেন, কিন্তু নজরুল ইসলাম পেতে চেয়েছেন। কিন্তু আমরা এই গোপন ক্রিয়ার ক্ষেত্রে যেটি দেখতে পেলাম সেটি কিন্তু যে তিনি কষ্টই পেতে চেয়েছেন এবং তাদের সাথে যে সম্পর্ক বিষয়টিও সে গোপন রাখতে চেয়েছেন। এবং সে স্বপ্নে যে বিষয়টি সেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন।
এবং স্বপ্নময় যে বিষয়টি সেটি সে সানন্দ গ্রহণ করেছেন। এই জন্যই বলা হচ্ছে গোপন প্রিয়া। নামটি শুনে নামকরণের যে সার্থকতা আমরা পড়ি যে আসলে কবিতাটির নামকরণের সার্থকতা কি, এই কারণে যে সার্থকতা গোপন প্রিয়া, কবির গোপনে যাকে রাখতে চেয়েছেন প্রকাশ্যে আনতে চাননি। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট আমরা এই কাব্য থেকে আরেকটি কবিতা পড়ব, সেটি হলো চাঁদনি রাতে। তারপরে আমরা জসিমুদ্দিনে পদার্পণ করব। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।